দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ওয়েলকাম করার জন্য আমাদের ভাইরা এসেছে। জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ত্যাগের আগে পদত্যাগ করেননি শেখ হাসিনা। সংবিধান মতে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটা বিশাল একটা অর্জন, দা লাস্ট চান্স। আমরা এই অবৈধভাবে এই সরকার যে গঠন করা হয়েছে, শেখ হাসিনাকে জোরপূর্বক দেশের বাইরে পাঠিয়ে ক্ষমতা দখলের যে ষড়যন্ত্র করেছেন ডক্টর ইউনূস এবং বর্তমানে তিনি দেশ পরিচালনা করছেন, সেটি সম্পূর্ণ অবৈধ। জননেত্রী শেখ হাসিনা এখনো পদত্যাগ করেন নাই, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়, সেই সরকারকে অবৈধ বলার, সেই সরকার সংবিধান অনুযায়ী নয়, এটা বলার কারো কোনো সুযোগ নেই। সুতরাং শেখ হাসিনার পদত্যাগ নিয়ে প্রথমত কথা আলোচনা নাই, দ্বিতীয়ত কথা কোনো সাংবিধানিক ভিত্তি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ভিডিও দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। প্রদর্শক শ্রোতা মণ্ডলী, অনেকেই দাবি করছে শেখ হাসিনা পদত্যাগ করেননি, শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। খোদ শেখ হাসিনা নিজেই বলেছে তার কল রেকর্ডে শেখ হাসিনা পদত্যাগ করেননি, এখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন। এটা নিয়ে দেশ বিদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গ্রামে, শহরে, গঞ্জে, বাজারে সব জায়গায় আলোচনা হচ্ছে যে শেখ হাসিনা কি আবারও দেশে ফিরছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শেখ হাসিনাকে নিয়ে আমরা কয়েকটা প্রতিবেদন দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সকলের আগে পৌঁছে যায়। চলুন কথা না বাড়ি, আমরা শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্র করে আমরা কয়েকটা ভিডিও দেখে আসি, তারপরে কথা বলি। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন আপনারা। আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্টেট এবং মহানগর আওয়ামী লীগ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একই সুরে একই উদ্দেশ্য নিয়ে আমরা তাকে 17 তারিখে জেএফকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবো। শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন, বাংলাদেশকে 100 বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন। এই অবৈধ ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে, তা অত্যন্ত নিন্দনীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন বিমানবন্দরে। শত শত ব্যানার ফেস্টুন নিয়ে আনন্দ মিছিল করেন তারা। দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ওয়েলকাম করার জন্য আমাদের ভাইরা এসেছে। আমাদের নেত্রী কিছুক্ষণের মধ্যে এখানে অবতরণ করবেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে উনি বক্তব্য দিবেন। আসছি জননেত্রী শেখ হাসিনাকে রিসিভ করার জন্য আসছি আমরা সমস্ত যুক্তরাষ্ট্র যুবলীগ, সমস্ত নেতাকর্মী সবাই আমরা শেখ হাসিনাকে রিসিভ করার জন্য আমরা আসছি। আমরা, আপনারা জানেন ইতিমধ্যেই, ডক্টর ইউনূস এবং তার সহযোগীরা জোর করে ষড়যন্ত্রমূলকভাবে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ থেকে বাধ্য করেছে। আমরা এই অবৈধভাবে এই সরকার যে গঠন করা হয়েছে, শেখ হাসিনাকে জোরপূর্বক দেশের বাইরে পাঠিয়ে ক্ষমতা দখলের যে ষড়যন্ত্র করেছেন ডক্টর ইউনূস এবং বর্তমানে তিনি দেশ পরিচালনা করছেন, সেটি সম্পূর্ণ অবৈধ। এই অবৈধ সরকারের বিস্তারিত আমরা আজকে পার্লামেন্টের সদস্যদের কাছে, এখানে ব্রিটিশ, আপনি জানেন, মানবাধিকারের পাদদেশ, এই গণতন্ত্রের পাদদেশ ব্রিটেনের এই পার্লামেন্টের সদস্যদের কাছে আমরা দাবি জানাতে এসেছি। আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এখনো পদত্যাগ করেন নাই, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা আশা করি ব্রিটেনের হস্তক্ষেপ করে এবং বিশ্ব মানবতা তাকে হস্তক্ষেপের মাধ্যমে আবারও বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসবে এবং বাংলাদেশকে আবার তার সে ধারাবাহিক উন্নয়নের যে ধারাবাহিক চলছে, সেই ধারাবাহিকতায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। না হয় বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিণত করেছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন বাংলাদেশে মানুষের নিরাপত্তা নাই। আপনি দেখেছেন বাংলাদেশের রিজার্ভের অবস্থা একেবারে শূন্যের কোটায় নেমে এসেছে। এই সরকার বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। গতকালকে আপনি জানেন রাজশাহীতে ছাত্রলীগের আমাদের প্রিয় ভাই মাসুদকে তারা কিভাবে হত্যা করেছে নির্মমভাবে। এইভাবে সারা বাংলাদেশে এই নির্মম হত্যাকাণ্ড চালিয়ে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দমন করার জন্য
তারা যে অপপ্রয়াস চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আজকের এই সমাবেশ থেকে আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তারা দাবি জানাচ্ছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে এই ব্রিটেন সরকারের কাছে দাবি জানাতে চাই তারা যেন আমাদের এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যে জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে তার প্রতিবাদে যেন অতি দ্রুত একটি ব্যবস্থা গ্রহণ করে। এবং আপনি জানেন যে আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকাকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা আজকে এখানে হাজার হাজার মানুষ সমবেত কণ্ঠে আমাদের প্রাণের স্পন্দন জাতীয় সঙ্গীত পরিবেশন করব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। দর্শক, একটা বিষয়ে অনেকে মীমাংসা করতে চাচ্ছেন, অনেকে মীমাংসা করতে চাচ্ছেন না। যদিও সেই বিষয়টা এখন কতটুকু জরুরি সেটা আমার বোধগম্য নয়। সেটি হচ্ছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন অথবা শেখ হাসিনা এখনো পদত্যাগ করেননি। কেউ বলছেন বা শেখ হাসিনা নিজেই বলেছেন, তার একটি ভিডিও একটি অডিও ক্লিপ আমরা পেয়েছি যে আরেকজনের সঙ্গে কথা হচ্ছিল, সেখানে তিনি বলেছেন আমি এখনো সাংবিধানিক মতে দেশের প্রধানমন্ত্রী তিনি দাবি করেছেন। আর এর আগে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অনেকে বলেছেন যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন তার প্রমাণটা কই। এমনকি এই যে আমাদের এক চিন্তাবিদ আছেন ফরদ মাজার, তিনি এই আন্দোলনের সঙ্গে ছিলেন এবং তিনি একটা কথা বলেছেন যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির কাছে, সেই পদত্যাগ পত্রটা কে দেখেছে, আমাদেরকে দেখান। এর আগে এটি নিয়ে অনেকে প্রশ্ন করেছেন সে পদত্যাগ পত্র কোথায় আছে। এখন হঠাৎ করে একটা পদত্যাগ পত্র মোটামুটি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে কি, সেখানে পদত্যাগ পত্রে একটা প্যাডে লেখা আছে সরকারি ইয়েতে যে শেখ হাসিনা স্বাক্ষর করা এক পদত্যাগ পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন মোটামুটি ভেসে বেড়াচ্ছে। তো সেখানে কি লেখা আছে সেটা আমি একটু পড়ছি। সেখানে লেখা আছে, তিনি গভীর দুঃখের সাথে জানাতে চান যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে 300 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং এসব ঘটনার জন্য তিনি সম্পূর্ণ দায় স্বীকার করে নিয়েছেন। মানে যে ঘটনাটা পুরো ঘটেছে, যে হত্যা হয়েছে, তার দায় তিনি নিয়েছেন, সেরকমটি ওখানে উল্লেখ করা রয়েছে। এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি তার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। এটা এই পদত্যাগ পত্রটা আমরা দেখেছি, কিন্তু যেটা হচ্ছে যে তার নিচে শেখ হাসিনার স্বাক্ষরও আছে। কিন্তু এরপরেই আওয়ামী লীগের যে একটি ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেখানে আবার একটা পাল্টা কথা লেখা হয়েছে। সেটা হচ্ছে যে এই ফেসবুক এটা যারা লিখেছে এটা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা, ওটা একেবারেই গুজব আর কি, গুজব এবং ভুয়া। আর আরেকটা জিনিস প্রমাণস্বরূপ তারা বলেছেন যে ওই যে প্যাডে যে লেখা আছে সেটা হচ্ছে মুজিব বর্ষের লোগো লাগানো আছে, মানে যেটাতে শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে স্বাক্ষর দিয়েছেন সেটা হচ্ছে মুজিব বর্ষের লোগো আছে, যে মুজিব বর্ষের কাজ 2021 সালেই শেষ। তার মানে ওই প্যাডের এখন আর দরকার নেই। আর স্বাক্ষরটা নেওয়া হয়েছে নাকি গুগল থেকে। তো এই সমস্ত চলছে। আর একটা জিনিস লেখা, তারা বলেছেন যে মিডিয়াগুলোকে নগ্নভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসির পাত্র বানাবেন না, দেশে এখন অনেক ক্রাইসিস আছে, সেদিকে মন দিতে বলেছে। তাহলে এই যে শেখ হাসিনা পদত্যাগ করেছে কি করেনি এটা নিয়ে এখন যে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্কের মধ্যেই এটা প্রথমেই পদত্যাগ পত্র আমরা দেখলাম, তারপরে আবার তার একটা পাল্টা আওয়ামী লীগের ফেসবুক পেজেও আমরা দেখলাম। এখন শেখ হাসিনা পদত্যাগ করেছে কি করেনি সেটা সেই আলোচনা এখন, বা সেটি প্রমাণ হওয়া কতটুকু দরকার সেটিও সংবিধান বিশেষজ্ঞরা বলতে পারবেন। সবাই ভালো থাকবেন। দা লাস্ট চান্স। আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন আজকে শপথ করে ফেলেন যে আর জীবনে ক্ষমতায় আসলে লুটপাট করব না, আর জীবনে রাহাজানি করব না, টেন্ডারবাজি করব না, ছিনতাই করব না, অথবা পেশি শক্তি ব্যবহার করব না, জনগণের ভাষা শুনবো না। হ্যাঁ, এই মেন্টালিটি থেকে বের হয়ে আসেন, হাইব্রিড গিরি ছাইরা অরিজিনাল যে পলিটিক্স সেইটা করবেন। নেতাদের আজকে শপথ নিতে হবে এই লাস্ট চান্স থেকে, যে ভবিষ্যতে আবার যখন আমরা রাজনীতি করব তখন আমরা নিজেদের এই প্রভাব প্রতিপত্তিকে বাদ দিয়া জনতার জন্য রাজনীতি করব। একটা চান্স আপনাদের কপাল গুনে আসছে। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটা বিশাল একটা অর্জন। মাঠে তিনি নাই, আদালত তার না, তারপরেও যে ঘোষণা কালকে আদালত থেকে আসছে
এই ঘোষণাটাতে বিএনপি বা জামায়াতে ইসলাম বা অন্যান্য দল এই মুহূর্তে প্রতিক্রিয়া দেখাবেন বা কিছুটা ভয়েরও বিষয়? রাষ্ট্রপতি যখন বলেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, সেটাই গ্রহণযোগ্য পদত্যাগপত্র। সুতরাং শেখ হাসিনার পদত্যাগ নিয়ে প্রথমত কথা আলোচনা নাই, দ্বিতীয়ত কথার কোনো সাংবিধানিক ভিত্তি নাই। সজীব ওয়াজেদ জয় যদি মনে করেন তিনি আদালতে যাবেন, যেতেই পারেন, দেখতে হবে যে আদালত এটাকে প্রশ্নবিদ্ধ মনে করেন কিনা। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়, সেই সরকারকে অবৈধ বলার, সেই সরকার সংবিধান অনুযায়ী নয়, এটা বলার কারোর কোনো সুযোগ নেই। হঠাৎ করে এই সময়ে এসে পদত্যাগপত্র ফাঁস হওয়ার আদৌ কোনো মাহাত্ম্য আছে কিনা? বর্তমান সরকারের কাজের অংশ এই ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়া, বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। শেখ হাসিনা পদত্যাগ করেছেন নাকি করেননি? সাবেক প্রধানমন্ত্রীর একটি পদত্যাগপত্র এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। 40 দিনেরও বেশি সময় পার হয়ে যাওয়ার পর পদত্যাগপত্রটি ফাঁস হওয়ার কোনো মাহাত্ম্য আছে কিনা বা এটার আদৌ কোনো গুরুত্ব রয়েছে কি? ওয়েলকাম টু স্টার ভিউজ রুম। আমি ফারজানা আছি আপনাদের সাথে। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে আমাদের আজকের আলোচনায় আছেন দ্য ডেইলি স্টার বাংলার সম্পাদক গোলাম মর্তজা। মর্তজা ভাই, ওয়েলকাম টু আওয়ার শো। আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি, একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এভাবে সরকার পতনের পরও কি প্রধানমন্ত্রীর পদত্যাগ করার বাধ্যবাধকতা আছে, বা ইতিহাসে এরকম আরো কোনো ঘটনা ঘটেছে কিনা? ইতিহাসে তো গণঅভ্যুত্থান আছে, একটা প্রধানমন্ত্রীর পদত্যাগের ব্যাপার আছে, একটা দেশের সরকার প্রধানের উপরে নানা রকমের ঘটনার নজির ইতিহাসে আছে। তো ইতিহাসের ওই জায়গাটায় না গিয়ে আমরা যদি আমাদের বর্তমান প্রেক্ষাপটের মধ্যে থাকি, তাহলে এই ঘয়ঘাটিতে শেখ হাসিনা অর্থাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, যিনি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যার সরকারের পতন হয়েছে এবং তিনি পালিয়ে দেশের বাইরে চলে গেছেন, তো সেরকম একটা জায়গায় তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন কি জমা দেননি, এরকম একটা আলোচনা প্রথম সামনে আনে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় যখন এই বিষয়টি সামনে আনে যে তার মা পদত্যাগ করেননি, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেননি, নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেওয়ার কথা, তখন এই আলোচনাটা প্রথম আসে। আর আরেক সেই প্রেক্ষাপটে আবার নতুন করে যোগ হয় পালিয়ে গেছেন যিনি, তিনি ভারতে অবস্থান করছেন। তিনি ভারতে অবস্থান করে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন তার দলীয় নেতা বা কর্মীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, সেটা রেকর্ড করেছেন, রেকর্ড করে সেটা প্রকাশ করেছেন। সেই রেকর্ড করে যেটা প্রকাশ করেছেন, সেখানে গণঅভ্যুত্থানে যে সরকারের পতন হয়েছে সেই সরকারের প্রধানমন্ত্রী সেখানে একটি কথা বলেছেন যে আমি সংবিধান অনুযায়ী পদত্যাগ করিনি, সংবিধান অনুযায়ী আমি এখনো প্রধানমন্ত্রী। এই আলোচনাটা যখন চলছে, ঠিক তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এরকম একটা পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে। এখানে প্রথমত কথা বলে নেওয়া দরকার যে শেখ হাসিনার যে পদত্যাগপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে, এটা একটা অসত্য প্রোপাগান্ডা, এটা একটা ফেক পদত্যাগপত্র, সুতরাং সেটার কোনো ভিত্তি নাই, প্রথমে পরিষ্কার হয়ে নেওয়া দরকার। দ্বিতীয়ত কথা, শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি পদত্যাগ করেননি, সেটা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে, গণঅভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে সেটা কতটা গুরুত্বপূর্ণ, আদৌ গুরুত্বপূর্ণ কিনা। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারের পতন হয়েছে, সেই সরকারের প্রধান প্রথমত কথা পদত্যাগ করলেন কি করলেন না, লিখিত পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিলেন কি দিলেন না, এই পুরো প্রসঙ্গটি একটা অবান্তর প্রসঙ্গ। বলা হচ্ছে সংবিধান অনুযায়ী পদত্যাগ করেননি। গণঅভ্যুত্থানে পতিত সরকারের প্রধান বলছেন যে সংবিধান অনুযায়ী তিনি পতিত করেন। তার মানে সংবিধান এখানে খুব গুরুত্বপূর্ণ তার কাছে, সংবিধান আমাদের কাছেও গুরুত্বপূর্ণ, কিন্তু যারা সংবিধানকে নিয়ে অপব্যবহার করেন তারা সংবিধানের ব্যবহারের কথা বারবার করে উল্লেখ করেন। সংবিধান অনুযায়ী তিনি পদত্যাগ করেননি। সংবিধান অনুযায়ী কি তিনি আচরণ করেছিলেন? আমাদের সংবিধানে কি লেখা আছে যে নিজ দেশের জনগণকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করতে হবে? আমাদের সংবিধানে কি লেখা ছিল যে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় থাকার জন্য নিজ দেশের জনগণকে পাখির মতো গুলি করে হত্যা করা হবে? এগুলোর কোনোটাই ছিল না। জনগণ একটা অভ্যুত্থান সংগঠিত করেছে, ছাত্র জনতা। সেই অভ্যুত্থানের মধ্যে সরকার, পুরো সরকার, প্রধানমন্ত্রী তো বটেই, পুরো সরকার পালিয়ে গেছে। কেউ দেশের ভেতরে পালিয়ে আছেন, কেউ দেশের বাইরে পালিয়ে চলে গেছেন। তো এরকম একটা সময়ে আমরা জানলাম কিভাবে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন? একটি তার পালিয়ে যাওয়া জানলাম, আরেকটি জানলাম যে তিনি পদত্যাগ করেছেন। সেটা জানলাম কিভাবে? আমরা সেটা জানলাম, আমাদেরকে জানালেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা। রাষ্ট্রপতি কাজ করেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। রাষ্ট্রপতি এসে জানালেন বাংলাদেশের মানুষকে যে প্রধানমন্ত্রী তার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে চলে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি লিখিতভাবে পদত্যাগ করেছেন না মৌখিকভাবে পদত্যাগ করেছেন? আদৌ লিখিত বা মৌখিক পদত্যাগ পত্রের কোনো গুরুত্ব এই জায়গাটিতে নেই। যেহেতু
প্রধানমন্ত্রী পরামর্শ দেন রাষ্ট্রপতিকে, সেই অনুযায়ী কাজ করেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে জনসমক্ষে সারা দেশের মানুষকে জানিয়ে পরামর্শ দেন না, পরামর্শ দেন গোপনে, সেটা রাষ্ট্রপতি সেই অনুযায়ী কাজ করেন। তো রাষ্ট্রপতি যখন বলেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, সেটাই গ্রহণযোগ্য পদত্যাগপত্র। এটা লিখিত থাকলো কি থাকলো না, মৌখিক থাকলো না লিখিত থাকলো, এটা একেবারেই অপ্রাসঙ্গিক আলোচনা। সুতরাং শেখ হাসিনার পদত্যাগ নিয়ে এইখানে আলাদা করে কোনো প্রথমত কথা আলোচনা নাই, দ্বিতীয়ত কথা এর কোনো সাংবিধানিক ভিত্তি নাই। তিনি যে বলেছেন সংবিধান অনুযায়ী পদত্যাগ করিনি, তার একেবারেই অবান্তর কথা, ভ্রান্তিকর কথা। রাষ্ট্রপতি যখন বলেছেন যে তিনি পদত্যাগ করেছেন, তখন সেটাই পদত্যাগ। এখানে আর কোনো কথা, আর কোনো বক্তব্য, আর কোনো তত্ত্ব, পদত্যাগপত্র থাকলো কি থাকলো না, কোথায় আছে, লিখিত আছে দেখান, এগুলো কোনোটাই এখানে গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয় তার কারণ হচ্ছে, একটা গণ অভ্যুত্থান যখন সংগঠিত হয়, ছাত্র জনতা যখন একটা গণ অভ্যুত্থান সংগঠিত করে, গণ অভ্যুত্থান সংগঠিত হলে তখন গণ অভ্যুত্থানের যে বিজয়ীরা, সেই গণ অভ্যুত্থানের বিজয়ীরা একটা সরকার গঠন করে। সরকার কেন গঠন করে? কারণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নৈরাজ্য তৈরি হয়, সেই নৈরাজ্যকে নিয়ন্ত্রণ করার জন্য একটা সরকার দরকার হয়। পৃথিবীর অধিকাংশ জায়গাতে গণ অভ্যুত্থান যারা সংগঠিত করে, সরকারও তারাই গঠন করে, কিন্তু বাংলাদেশে এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম। গণ অভ্যুত্থান সংগঠিত করেছে মূলত ছাত্ররা, সঙ্গে সবাই ছিলেন, শ্রমিক থেকে শুরু করে সবাই ছিলেন, কিন্তু শিক্ষার্থীরা যেহেতু ছিলেন এই আন্দোলনের নেতৃত্বে, শিক্ষার্থীদের নেতৃত্বে যেহেতু এই গণ অভ্যুত্থানটি সংগঠিত হলো, তো গণ অভ্যুত্থান যারা সংগঠিত করলো তারাই সরকার গঠন করলো না, অর্থাৎ তারাই ক্ষমতায় গিয়ে বসলো না। গণ অভ্যুত্থান যারা সংগঠিত করলো তারা আরেকজনকে আমন্ত্রণ জানালো যে আমরা আমাদের কাজ করেছি, রক্ত দিয়ে এদেশের স্বৈরাচারী দানবের পতন ঘটিয়েছি, বহু মানুষ নিহত হয়েছেন, এই জায়গাটিতে এখন স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচার পালিয়ে গেছে, এই দেশটাকে এখন পুনর্গঠন করতে হবে। পুনর্গঠন করার জন্য তারা একজন মানুষের শরণাপন্ন হলেন যে আপনি আসেন, এসে এই রাষ্ট্রটির হাল ধরেন। সেই মানুষটির নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধি আছেন, কিন্তু যে প্রক্রিয়াতে একটা সরকার গঠন হলো এটাই স্বাভাবিক প্রক্রিয়া। অনেকেই এটাকে বলবেন যে এটা সংবিধানে নাই, হ্যাঁ সংবিধানে তো এইভাবে করে লেখা নেই, সংবিধানে বহু কিছু এইভাবে করে লেখা থাকে না। সংবিধানে যেটা বললাম, সংবিধান তো ওই আলোকে তো সংবিধান লেখা হয় না যে একটা দেশের সরকার সেই দেশের জনগণকে হত্যা করবে, সেই দেশের জনগণ গণ অভ্যুত্থান সংগঠিত করবে, সেই সরকারের পতন হবে, সেই সরকার পালিয়ে বিদেশে চলে যাবে, তাহলে সংবিধানে তখন সংবিধানে এটা করতে হবে। এই আলোকে এইটা চিন্তা করে, এটা কল্পনা করে পৃথিবীর কোনো দেশের সংবিধান লেখা হয় না, বাংলাদেশের সংবিধানও সেটা লেখা হয়নি। এটা হচ্ছে চলমান পরিস্থিতি, চলমান বাস্তবতা। চলমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে যারা গণ অভ্যুত্থানে বিজয়ী হয় তারা যে সরকারটি গঠন করে সেটাই বৈধ সরকার, সংবিধানও সেটাকেই মেনে নেয়। রাষ্ট্রপতি যেটা গঠন করেন, রাষ্ট্রপতি যেটা শপথ পড়ান, সেটাই বৈধ সরকার। সুতরাং পতিত স্বৈরাচার পদত্যাগ করলেন কি করলেন না, এই প্রশ্ন সামনে আনতে পারেন না প্রথমত। দ্বিতীয়ত কথা, তার এই প্রশ্ন বাংলাদেশের রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের কাছে, বাংলাদেশের সংবিধানের কাছে তার এই বক্তব্যের সামান্যতম কোনো ভিত্তি নেই। সুতরাং বাংলাদেশে যে প্রক্রিয়াতে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই প্রক্রিয়াতে শেখ হাসিনা পালিয়ে গেছেন, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগপত্র লিখিতভাবে জমা দিয়েছেন কি দেননি, এটা একেবারেই অপ্রাসঙ্গিক আলোচনা। তিনি পালিয়ে গেছেন এটাই সত্যি, ছাত্র জনতা অভ্যুত্থান সংগঠিত করেছে সেটাই সত্যি, ছাত্র জনতার অভ্যুত্থানের ফলস্বরূপ বর্তমান সরকার গঠিত হয়েছে সেটাই সত্যি। শেখ হাসিনার কোনো অস্তিত্ব এখানে নাই, থাকার কোনো সুযোগ নাই, থাকার কোনো কারণও নাই। অনেক বিশেষজ্ঞ বলে থাকেন সরকার হটানোর লক্ষ্যে গণঅভ্যুত্থান যেহেতু একটি অসাংবিধানিক পন্থা, ফলে এই ধরনের প্রশ্ন অবান্তর। এই ব্যাপারটা আপনার মতামত জানতে চাচ্ছি। গণঅভ্যুত্থান অসাংবিধানিক সেটা বলা যাবে না, গণঅভ্যুত্থানের বিষয়টি সংবিধানে ওইভাবে লেখা থাকে না। আমি যেটা বললাম সেটা তো ওই যে আবার সেই প্রসঙ্গ আসে যে নিজ দেশের জনগণকে একটা সরকার প্রধান হত্যা করবে, গুলি করে হত্যা করাবে, এটাও তো সংবিধানে লেখা থাকে না। দেশটা তো জনগণের, জনগণের প্রতিনিধি হিসেবে একটি সরকার গঠিত হয় জনগণের পক্ষে। তো বাংলাদেশে শেখ হাসিনার সরকারটি ছিল একটা গণবিরোধী সরকার। তারা ভোটার ছাড়া একটা নির্বাচন করতো 5 বছর পর পর। তারা ভোটার ছাড়া রাতের বেলায়, দিনের নির্বাচনটি তারা রাতের বেলায় করতো। তো এইরকম করে তারা এক ধরনের জবরদখল করেছিল ক্ষমতায়, জনগণের প্রতিনিধিত্ব তারা করছিল না। সুতরাং সেই জনগণের প্রতিনিধিত্ব যারা করছিল না, জনগণ একত্রিত হয়ে সেই সরকারটির বিরুদ্ধে গণ অভ্যুত্থান সংগঠিত করেছে। গণ অভ্যুত্থান ওই অর্থে এটাকে সংবিধানে গণ অভ্যুত্থানের প্রসঙ্গটি যেরকম সেভাবে লেখা নেই, একই রকম ভাবে দেশের মালিক যে জনগণ, সেই জনগণ যখন দেশবিরোধী একটা শাসকের বিরুদ্ধে আন্দোলন করে সেই শাসকটিকে ক্ষমতাচ্যুত করে, তখন এখানে জনগণই তো দেশের মালিক, সে যেটা করবে সেটাই নিয়ম।
সে যেটা করবে সেটাই আইন। সুতরাং জনগণ গণ অভ্যুত্থান সংগঠিত করেছে, সংবিধানে নাই, সুনির্দিষ্ট করে লেখা নাই, কিন্তু এটা সংবিধানের বাইরেও নয়। সংবিধানে নাই, কিন্তু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আবার যে সরকার গঠন হবে, আবার যে সংসদ হবে, সেই জায়গাটিতে এগুলোকে সবগুলোকে সন্নিবেশ করা হবে। জনগণের ইচ্ছাতেই তো একটা দেশ চলবে। তো সেই জনগণ ইচ্ছা করেছে একটি সরকারকে বিতাড়িত করেছে, এই জনগণ ভোট দিয়ে আবার আরেকটি সরকার নির্বাচন করবে। এখন যে গণ অভ্যুত্থানের ফলস্বরূপ নৈরাজ্য দূর করার জন্য যে সরকারটি গঠন করেছে, এটা দেশের জনগণ গঠন করেছে, দেশের মালিকরা গঠন করেছে। তো দেশের জনগণ, দেশের মালিকরা যেটা গঠন করেছে সেটার আলোকেই তো সংবিধান চলবে, এবং সেই অনুযায়ী এটা একটা বৈধ, সম্পূর্ণরূপে একটা বৈধ সরকার। শুধু বৈধ নয়, একটা দেশের অস্তিত্বকালে, একটি দেশের অস্তিত্ব টিকিয়ে রাখার কালে, একটি দেশের সংকটকালে যে সরকারটি দায়িত্ব পালন করছে, সেই সরকারটি তো কোনো অবৈধভাবে এসে ক্ষমতা দখল করেনি। সেই সরকারটি তো একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থান মানে কি, দেশের জনগণ একটা বিপ্লব সংগঠিত করেছে। দেশের জনগণ যে বিপ্লব সংগঠিত করেছে, সেই বিপ্লবের ফলস্বরূপ ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছে বলা ঠিক নয়, এটা একটা ভুল টার্ম। তার দেশ পরিচালনার দায়িত্বে এসেছে, তো সেই দেশ পরিচালনার দায়িত্বে এসে সেটা তো সেই অনুযায়ী চলছে। সবকিছুই তো দেশের মানুষের ইচ্ছা অনুযায়ী হবে, দেশের মানুষের চাওয়া অনুযায়ী হবে, কারণ এটা তো দেশের মানুষ তার মালিক, এই রাষ্ট্রের মালিক। 1971 সালে সে একবার এই দেশ স্বাধীন করেছে রক্ত দিয়ে, 1990 সালে সে স্বৈরাচারের পতন ঘটিয়েছে রক্ত দিয়ে, 2024 সালে সে আবারও রক্ত দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশটাকে সে নিজের করে নিয়েছে। এখন সেই নিজেদের দেশ নিজেরা গঠন করবে, সেই গঠনের প্রক্রিয়া চলছে। এখানে পতিত স্বৈরাচার বা স্বৈরাচারের তোষামতকারী বা চাটুকাররা যদি কোনো একটা তত্ত্ব হাজির করেন, আমি পদত্যাগ করিনি, আমি প্রধানমন্ত্রী, বলতে পারেন। আমরা তো কথা বলায় বিশ্বাস করি, আপনি কথা বলবেন, আমি কথা বলবো। পতিত স্বৈরাচার, যাদের যে অপরাধে শাস্তি পাওয়ার কথা তারা সে শাস্তি পাবে, শাস্তির বাইরে যারা থাকবে তারা কথা বলবে। আমরা তো কথা বলা কাউকে বন্ধ করতে পারি না, নিশ্চয়ই বন্ধ করতে চাইও না। মানুষ কথা বলতে পারে নাই, কথা বলতে দেয়া হয় নাই বলেই তো স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করেছে, বিক্ষুব্ধতা দেখিয়েছে। তো এখন একজন পতিত স্বৈরাচার তিনি যদি দাবি করেন যে না আমি পদত্যাগ করিনি, আমি এখনো প্রধানমন্ত্রী, বলতেই পারেন। তিনি তো বলতেই পারেন আমি সারা পৃথিবীর প্রধানমন্ত্রী, কেউ তো এখানে আটকানোর কিছু নাই। তিনি তো বলতেই পারেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী, এখন হলে তো কোনো আটকানোর কিছু নাই, তিনি তো স্বাধীন, বলতেই পারেন। এখন দেখতে হবে যে তার কথার গ্রহণযোগ্যতা আছে কি নাই। একটা কথা বলা হয় যে আদালতে, বর্তমান সরকারের এই বিষয়টি নিয়ে আদালতে গিয়ে চ্যালেঞ্জ করার সুযোগ আছে। পৃথিবীর সবচেয়ে বৈধ বিষয়টি নিয়েও আদালতে গিয়ে চ্যালেঞ্জ করার সুযোগ আছে, এটাই সভ্যতার রীতি। যে শতভাগ বৈধ সেটাকেও যদি আপনি মনে করেন যে না আমি আদালতে গিয়ে এটাকে চ্যালেঞ্জ করব, আপনি করতে পারেন। দেখতে হবে যে আদালত সেই জায়গাটিতে প্রশ্ন তৈরি হয় কি প্রশ্ন তৈরি হয় না। আদালত তার স্বাধীনভাবে সেটার বিষয়ে রায় দিবে। সুতরাং আদালতে যে কেউ যেতেই পারে, সজীব ওয়াজেদ জয় যদি মনে করেন তিনি আদালতে যাবেন, যেতেই পারেন। দেখতে হবে যে আদালত এটাকে প্রশ্নবিদ্ধ মনে করেন কিনা। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়, সেই সরকারকে অবৈধ বলার, সেই সরকার সংবিধান অনুযায়ী নয়, এটা বলার কারও কোনো সুযোগ নেই। আপনার কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে এই সময়ে এসে পদত্যাগপত্র ফাঁস হওয়ার আদৌ কোনো মাহাত্ম্য আছে কিনা? এর কোনো মাহাত্ম্য নাই। এটি হচ্ছে, যেহেতু একটা স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল, সেই স্বৈরাচারী সরকার বহু রকমের পাপ, বহু রকমের অপরাধ করে গেছে ক্ষমতা থেকে যাওয়ার আগে, বিতাড়িত হওয়ার আগে বহু রকমের অপরাধ করে গেছে। এখন সেই অপরাধগুলো ঢাকার কোনো সুযোগ নেই, সেই অপরাধের একটা বিচারিক প্রক্রিয়া চলছে। সেই বিচারিক প্রক্রিয়া থেকে জনমানুষের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার জন্যে, অথবা কোনো রকম ভাবে দেশের ভেতরে একটা অরাজকতা তৈরির জন্য এই সমস্ত অবান্তর প্রসঙ্গগুলো আনা হচ্ছে। যে তিনি পদত্যাগ করেননি, তিনি যদি পদত্যাগ করতেন তাহলে তো পদত্যাগপত্র থাকতো। এই আলোচনা যখন হয়েছে, তারপরে একটা পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে, তারপরে বলা হয়েছে এটা একটা ভুয়া পদত্যাগপত্র, কোনো পদত্যাগপত্র নাই। এই পুরো জায়গাটি করা হয়েছে এক ধরনের অরাজকতা তৈরির মানসিকতা থেকে। ছাত্র জনতা যখন একটা অভ্যুত্থান সংগঠিত করে, সেই অভ্যুত্থানের পক্ষে সারা দেশের মানুষ থাকে। তো সেই অভ্যুত্থানকে বিভ্রান্ত করা খুব কঠিন, কিন্তু চেষ্টা হয়। শেখ হাসিনা সরকার যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা, সেই চেষ্টাটা এখন করছেন দেশের ভেতরে একটা অরাজকতা তৈরির। তারা তো দেশের ভেতরে রাজার মতো ছিলেন, রাজার জীবনযাপন করতেন। এখন রাজা যখন দেশ থেকে বিতাড়িত হয়েছেন, মানে সেই বিতাড়িত রাজা দেশের বাইরে অবস্থান করে এটাকে তিনি মেনে নিতে পারছেন না। তো যেহেতু তিনি মেনে নিতে পারছেন না, সেহেতু এইখানে নানা রকমের ষড়যন্ত্র করার চেষ্টা করছেন। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে একবার বলছেন পদত্যাগ করিনি, আবার বলছেন একটা ভুয়া পদত্যাগপত্র সামনে আনছেন, সেটা নিয়ে তর্ক করছেন যে না এটা ভুয়া পদত্যাগপত্র, এই পদত্যাগপত্র সঠিক নয়, আমি পদত্যাগ করিনি, আমি প্রধানমন্ত্রী আছি। এটা থাকে মানুষের, যখন হুট করে একটা ক্ষমতা হারিয়ে যায়, হুট করে যখন একটা রাজার আসন থেকে পতন হয়ে যায়, তখন মানুষের ভেতরে এরকম নানা প্রতিক্রিয়া হয়। স্বাভাবিকভাবে সে বাস্তবতাটা মেনে নিতে পারে না। বাস্তবতা মেনে না নেওয়ার কারণে, মানতে না পারার কারণে তার ভেতরে যে প্রতিক্রিয়াগুলো হয়, সেই প্রতিক্রিয়ার একটা কথা বের হয়, সেটা খুব অস্বাভাবিক কথা, অপ্রাসঙ্গিক কথা, অবান্তর কথা। সেরকমই অপ্রাসঙ্গিক, অবান্তর, ভিত্তিহীন কথা আমি পদত্যাগ করে নেই, পদত্যাগপত্র
এই সমস্ত যে প্রসঙ্গ এগুলো সবই ভিত্তিহীন এবং অবান্তর কথা। শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা সরকার জনরোষে পড়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য। তার চেয়েও বড় সত্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গণ অভ্যুত্থানের একটি সরকার দেশ পরিচালনা করছে, দখলদার শেখ হাসিনা সরকারের যে অপরাধ সেই অপরাধের বিচার করছে। সুতরাং এখানে নানা রকমের ষড়যন্ত্র হবে, সেটা খুব স্বাভাবিক। বর্তমান সরকারের কাজের অংশ এই ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়া, বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। ধন্যবাদ মুর্তজা ভাই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অভিমত অবশ্যই জানাবেন, জানিয়ে যাবেন আপনারা কি বলতে চান, আপনাদের মতামত কি থাকবে শেখ হাসিনাকে নিয়ে, আপনারা কি বলতে চান। শেখ হাসিনা দেশে ফিরে আসুক, আপনারা কি চান? কে কে চান শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসুক? আমরা তো কেউ চাই না। এই স্বৈর শাসক, এই জালিমের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। আমরা চাই না আবার এই জালিমের হাতে অত্যাচারিত হতে, নির্যাতিত হতে। শেখ হাসিনার মতো স্বৈর শাসক ভবিষ্যতে বাংলাদেশে যেন কেউ না হয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের মতামত। যে বা যাহারা শেখ হাসিনার আগমন চাচ্ছেন, শেখ হাসিনাকে আবারও দেশে ফেরাতে চান, প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, তারা অবশ্যই আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের চামচা। তাছাড়া কোনো সাধারণ মানুষ, অন্য কোনো দলের ব্যক্তিরা শেখ হাসিনার ফেরত চাইবে না কখনোই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের ব্যক্তিগত অভিমত কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।